অ্যাবাউট পিপুল চ্যানেলে আপনাদের স্বাগত। নমস্কার, আমি তরুণ কুমার পাল। আজকে যে বিশেষ কারণে উপস্থিত হলাম সেটা মূলত 2026 সালের বিধানসভা নির্বাচন নিয়েই বক্তব্য রাখা। আমি একটু ঘন ঘনই এই 2026 সালটাকে দেখতে পাচ্ছি চোখের সামনে। পোস্ট করার উদ্দেশ্য বা বক্তব্য রাখার উদ্দেশ্য একটাই, যে সারা রাজ্য জুড়েই মানুষের মধ্যে প্রতিষ্ঠান বিরোধী একটা হাওয়া রয়েছে। অর্থাৎ রাজ্যে যে সরকার প্রতিষ্ঠা হয়েছে, আমাদের 2011 সালে যে সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই সরকারের বিরুদ্ধে জনমত যথেষ্টই প্রবল, এটা বোঝা যাচ্ছে। তো এই যে মানুষের সরকার বিরোধী মনোভাবের যে প্রাবল্য দেখতে পাচ্ছি, সেই বিরোধিতাকে কার্যকরী করবার জন্য মানুষের মধ্যে আলাপ আলোচনাও চলছে, সেটাও বুঝতে পারছি। অধিকাংশ মানুষই এখন আর বর্তমান রাজ্য সরকারের উপরে আস্থা রাখতে পারছেন না। কারণটা খুবই পরিষ্কার, বলার কিছু নেই, আমরা সবাই জানি। যারা সরকারি পক্ষের মানুষ আছেন তাদের হয়তো শুনলে একটু খারাপ লাগছে। শুধু 2011 সালে যখন প্রবল সরকার বিরোধী হাওয়া উঠেছিল বামপন্থী সরকারের বিরুদ্ধে, তখন বামপন্থের শরিক দল, তাদেরও কর্মী সমর্থক ইত্যাদিদের খারাপ লেগেছিল। তো খারাপ লাগলে কিছু করার নেই। সরকারের যেমন উত্থান আছে, তার পতন অবশ্যম্ভাবী। কিন্তু 2011 সালে বামপন্থী সরকারের অনেক পজিটিভ দিক ছিল, প্রচুর পজিটিভ দিক ছিল। তথাপি তাদেরকে সরে যেতে হয়েছে। এটা আমরা সবাই জানি। রাজ্যে যা কিছু দেখতে পাওয়া যাচ্ছে, যত ফ্লাইওভার দেখতে পান, যত ওভারব্রিজ দেখতে পান, কিংবা যদি 1977-এর পরে পশ্চিমবঙ্গের দিকে তাকানো যায়, তার যে ভূমি ব্যবস্থা, সেই ভূমি ব্যবস্থাকে কিভাবে সংস্কার করে মানুষের হাতে, মানে অর্থ উপার্জনকারী মানুষ ছিলেনই না বলা যায়, খুব কম গ্রামের দিকে। অধিকাংশ মানুষই ছিল গরিব। তাদেরকে জমিদান ঠান করে, মানে ভূমি সংস্কার করে জমির পাট্টা দিয়ে কৃষিকাজে তাদের লাঙল জার, জমিদার, এই পদ্ধতিতে কৃষিকাজে তাদের উৎসাহিত করে সার, বীজ, জলসেচের ব্যবস্থা করে সেই কর্মহীন মানুষকে কর্মের প্রতি, মানে গ্রামের জমির প্রতি তাদের আকর্ষণ বাড়াতে পেরেছিলেন। তারা যে যার জমিতে কাজকর্ম করে তাদের আর্থিক সংকট কিছুটা হলে মেটাতে পেরেছিলেন। এর আগেও বলেছি, আপনারা সবাই জানেন। এর সাথে সাথে শিক্ষা ব্যবস্থার প্রসারের জন্য বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করে বামপন্থী সরকার আরেকটা কাজও করেছেন। ভালো না খারাপ সেটা তো মানুষ কি বিবেচনা করলো জানি না। আমার চোখে তো সেটা পজিটিভ দিক। কারণ যে মানুষের হাতে জমি ছিল না, অর্থ ছিল না, সেই ভালো মানুষের হাতে খাওয়া পড়া চালিয়ে নেওয়ার মতো অর্থ জোগাড় করার, জমিতে চাষ করে যে অর্থ উপার্জন করার ব্যবস্থা করে আর্থিক সংগতি খানিকটা এনে দেওয়া হয়েছিল, এনে দিয়েছিল বামপন্থী সরকার। তারপর তাদের আবার খাওয়া পড়া ঠিক ছিল না, তো তারা শিক্ষা নেবে কি করে? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এই তো 5টা প্রাথমিক চাহিদা। তো যাই হোক, শিক্ষা নেবে কি করে? তো শিক্ষাকে অবৈতনিক করে শিক্ষার প্রসার বৃদ্ধি করেছিল। এর কুফল হয়েছিল মারাত্মক। সেটা হচ্ছে গ্রাম শহরে প্রচুর শিক্ষিত বেকার শ্রেণী তৈরি হয়েছিল, এবং এই পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে রাজ্যের মানুষের উন্নতি করতে গিয়ে নেগেটিভ দিক, বেকার সমস্যাকে
তীব্র আকার ধারণ করেছিল এই বামপন্থী সরকার। পরবর্তীকালে এই সরকার আবার চেষ্টা করেছিলেন যে বেকারত্বের প্রাবল্য রোধ করবার জন্য শিল্পানুরাগী হয়ে রাজ্যে শিল্প আনার জন্য তারা যথেষ্ট উদ্যোগী হয়েছিলেন, এনেও ফেলেছিলেন। সেসব আমরা জানি। প্রথম শিল্পোদ্যোগী রতন টাটা বা টাটা মোটরস সিঙ্গুরি ন্যানোগাড়ির কারখানা প্রায় 80% শেষ করে নিয়ে এসেছিলেন, এসব আমরা জানি। কিন্তু প্রবল সেই জমি দিতে ইচ্ছুক 600 একর কৃষক জমি দিতে, 600 একরের মালিক কৃষকেরা জমি দিতে চাইছে, আর 400 একর চাইছে না। এই একটা 600-400 ইচ্ছুক অনিচ্ছুকের দোলাচালে পড়ে ওটাকে কৃষক আন্দোলন নাম দিয়ে দিল আর কি, যাই হোক দিয়েছিল। তো তার ফলে এমন একটা শুরু হয়েছিল রাজ্য জুড়ে আন্দোলন। পশ্চিমবঙ্গ মানুষের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করা হয়েছিল আন্দোলনটার মধ্য দিয়ে। যেহেতু কিছু কিছু ক্ষোভ ছিল বিভিন্ন এলাকায় মানুষের, 34 বছরের সরকারের যে দলগুলো আঞ্চলিকভাবে ছিল তাদের কোনো কোনো মানুষের উদ্ধত আচরণ নিশ্চয়ই ছিল। সেই জন্য তারা সেই ক্ষোভটাকে একেবারে সেই সাধারণ মানের লাল কি বলে নীল পাড়ের শাড়ি, সাদা শাড়ি, সেই নীল পাড় আর সাদা শাড়ির হাওয়াই চুটি পরা সাধারণ মহিলাকে দেখে মানুষ একেবারে তার বহুদিনের চেনা পাড়ার বর্ষিয়ান বাম নেতা, তাদের অবদান সবকিছু ভুলে ঢলে গিয়ে মানুষ একটা বিরুদ্ধ মনোভাব বামপন্থী সরকারের বিরুদ্ধে নিয়ে নিল, তার ফল তার পতন ঘটল। তো যাই হোক, সেসব কথা অনেক পুরনো হয়ে গেছে, 13-14 বছর। কথা হচ্ছে এই সরকারটা মানে বামপন্থী সরকারটাকে চলে যেতে হলো মূলত কৃষি জমিতে শিল্প হবে নাকি কৃষিকাজ হবে, এই বিতর্কে জড়িয়ে তাকে চলে যেতে হলো। অন্তত আজকে যে মানুষের ক্ষোভ, মানে সেদিনের ক্ষোভটা মানুষের ছিল রাজনৈতিক ক্ষোভ, আর আজকে কিন্তু মানুষের যে ক্ষোভটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে রাজ্য সরকারের প্রতি যে মানসিকতাটা এসেছে সেটা হচ্ছে দুর্নীতির প্রাবল্য। এমন দুর্নীতি যা হচ্ছে রাজ্যে, তা কোনো কালে কেউ, মানে পশ্চিমবঙ্গবাসী প্রবীণ মানুষরা বটেই, আমরা যথেষ্ট বড় হয়ে উঠেছি, প্রবীণ হয়েই গেছি প্রায়। আমাদের বাবা ঠাকুরদাদের কাছেও কিন্তু আমরা আজকে যে ঘটনা ঘটছে, দুর্নীতি চলছে রাজ্যে, এইরকম দুর্নীতি কোনোদিনই আমরা শুনিনি বা দেখিনি। দেখেছি অনেক রাজনৈতিক লড়াই দেখেছি, আদর্শগত লড়াই দেখেছি। মানে সেই কংগ্রেসই যারা তখন কংগ্রেস করতেন, এখনো আছেন, সেসব কংগ্রেসের লোকের সাথে বামেদের বা বিশেষত সিপিএম এর রাজনৈতিক মতপার্থক্য ছিল, এখনো আছে। তো সেই সময় দেখেছি যেভাবে সিপিএম এর উপর আক্রমণ হয়েছে কংগ্রেসীদের, আর আজকে যেভাবে হচ্ছে আক্রমণ হচ্ছে, তার সাথে আকাশ পাতাল পার্থক্য আছে। তো যাই হোক, আমি এইসব পুরনো প্রসঙ্গ আমার বলার বিষয় নয়। বিষয় হচ্ছে যে এই যে মানে রাজ্য সরকারের প্রতি মানুষের একটা প্রবল অনীহা, মানে এই সরকারটার অধীনে থাকতে মানুষের আর ইচ্ছা নয়, অধিকাংশ মানুষ ইচ্ছা করছেন না, ইচ্ছুক নন। তার মূলে শুধুমাত্র দুর্নীতি নেই, দুর্নীতিটা তো প্রকাশ্যে একেবারে দগদগে ঘা হয়ে গেছে রাজ্যের। নিচু স্তর থেকে উঁচুতলা পর্যন্ত দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে রাজ্যটাতে, এবং তার জন্য যথেষ্ট অপরাধের সংখ্যা বেড়েই চলছে দিনের পর দিন। আপনাদের মনে থাকবে হয়তো যে এরকম একটা ঘটনা, অর্থাৎ এই সরকারের সম্পর্কে, মানে যে সরকার শাসন করছে যে দলটি, এই দলটি সম্বন্ধে বহু আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসু বলেছিলেন
নীতি আদর্শহীন একটি দল। তো তারপরে যখন সেই দলের নেতৃত্বেই অন্যান্য সবাই মিলেমিশে গেল, আজকে যারা মানে সেদিনে সেই কংগ্রেসই তারাও ছিল, বিজেপির রাজনাথ সিংকে মমতা ব্যানার্জির অনশন মঞ্চে সলা পরামর্শ করতে দেখা যাচ্ছে, আর কানে কানে কথা হচ্ছে, যেটা ছবিতে ভিডিওতে দেখেছি বা খবরের কাগজে আছে, সে প্রিন্ট আউট রয়েছে। এখন কথা কি হচ্ছে সেটা জানি না, তবে কানে কানে কথা হচ্ছে, মঞ্চে সলা পরামর্শ হচ্ছে। সলা পরামর্শ না হোক, হয়তো একে অপরের কুশল জানতে চাইছে, সেটাও হতে পারে। যাই হোক, ওপেন যে ছবি এসছে, খোলা ছবি এসছে, তাতে তো ওরকমই মনে হয়। তো যাই হোক, পলিটিক্যাল দুই নেতৃত্ব কথা হচ্ছে, গুরুত্বপূর্ণ কথা, গম্ভীরভাবেই কানের সাথে মুখ লাগিয়ে কথা বলতে হয়। যাই হোক, সেই রাজনাথ সিংকেও দেখেছি ওই অনশন মঞ্চে। প্রণব মুখার্জিকে খুব দেখেছি সেই সময়, একেবারে প্রায় লেগেই আছে। কলকাতায় তার বাসভবনই হোক বা অন্যত্রই হোক, এই মমতা ব্যানার্জির সাথে, আজকের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির সাথে আলাপচারিতা করতে বহুবার দেখেছি। তারপর তো ওদের সাথে জোট হয়েছিল, জোটে কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস একত্রিতভাবে লড়াই হয়েছে। এসোসিআই পার্টিটাকেও দেখেছি এই সময় এই তৃণমূল দলের সাথে একত্রিত ছিল। অন্যান্য অনেক ভেঙে ভেঙে নাম বলার দরকার নেই, আমরা সবাই সবকিছু জানি, অজানা অচেনা কিছুই নয়। কারণ কথা হচ্ছে যে আজকে যে সেদিনের মানুষের যে বিরোধী মানসিকতাটা ছিল, সেটা ছিল সত্যি কথা, সেটা মানে স্লোগান, বিরোধী দল থেকে সমগ্র বিরোধী দল একত্রিত যে স্লোগানটা তুলেছিল, সেটা কৃষি জমিতে শিল্প হবে নাকি কৃষিকাজই হবে, এবং জোর করে বামপন্থী সরকার জমি অধিগ্রহণ করছে ইত্যাদি। তো কথা হচ্ছে সেখানে হয়তো পদ্ধতিগত কোনো ভুলভ্রান্তি ছিল, সেটা আলাদা কথা, সেটা আইনের মানুষরা ভালো জানবেন, ভালো বলবেন। আমরা যারা প্রত্যক্ষ অভিজ্ঞতা রাখি, তারা কিন্তু বুঝেছি জমিটাকে কেন্দ্র করে যে আন্দোলন তোলা হয়েছে, আসলে সেটা হচ্ছে বামপন্থী সরকার হটে যাক, আমরা আসি, আমরা এসে আমাদেরটা বুঝি, মানে আমরা আমাদেরটা করি, রাজ্যের মানুষের কথা ভাববো না। যদি সত্যি রাজ্যের মানুষের কথা ভাবতেন, তাহলে যেখান থেকে বামপন্থী সরকারকে উচ্ছেদ করার যে আহ্বান জানানো হলো সিঙ্গুর থেকে, পরবর্তী নন্দীগ্রাম, এই সমস্ত অঞ্চল থেকে, তার মানে শিল্প প্রতিষ্ঠা করতে গিয়েছিল রাজ্যের সরকার, তৎকালীন বামপন্থী সরকার, তাদেরকে উচ্ছেদ করা হয়েছে, বেশ কথা। তারা ভুল পথে কি সব জমি টমি গ্রহণ করেছিলেন, তো সেইখান থেকেই ধরা উচিত ছিল কিন্তু এই পরবর্তীকালে তৃণমূলের সরকারের। মানে এখন এটা তৃণমূলের সরকার হয়ে গেছে। প্রথমে 11 সালে কংগ্রেস তৃণমূল যৌথ ছিল, তারপর তো কংগ্রেসও নেই, কেউ নেই, এখন তৃণমূল একাই রাজত্ব করছে। যাই হোক, সেই তৃণমূলের সরকারই বলবো। তো সেইখান থেকে শুরু করা উচিত ছিল, তারা সেটা করেনি। কোনো কলকারখানায় শিল্প স্থাপন হয়নি। এবার যেটা বলছিলাম যে বামপন্থী সরকার 2011 সালে পাওয়ারে আসার পরে তারা যে পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে একটা কাজ করছিলেন, তাদের কারণেই কিন্তু রাজ্যে বেকার সমস্যা বেড়েছিল, পজিটিভ দিক দিয়ে, কিন্তু খারাপ দিক দিয়ে নয়। মানুষের সাথে ক্রয় ক্ষমতা বাড়িয়ে দেওয়া, শিক্ষা ব্যবস্থাকে অবৈতনিক করে দেওয়া, এ সমস্ত মানেটা কি? মানব সম্পদ, জনসম্পদের উন্নতি সাধন করা, উন্নতি বিধান করা, এটা পজিটিভ দিক। তো এর ফলে যে বেকার সমস্যা বেড়েছিল, এটা সরকার জানতেন বলেই, বাম সরকার জানতেন বলেই তারা শিল্প প্রতিষ্ঠার জন্য মনোনিবেশ করেছিলেন। তারপর সে বাধা আসলো, ঠিক সেইখান থেকে, অর্থাৎ বুদ্ধবাবু যেটা বুঝেছিলেন, যেভাবে প্রচুর পরিমাণে বেকার বেড়েছে এবং এই রাজ্যের শিক্ষিত ছেলেমেয়েরাও কোথায় যাবে, যারা কম জানে তারা কোথায় যাবে, বা যারা আরেকটু ভালো মোটামুটি মধ্য মানে পড়াশোনা, তারা মধ্যম রকম, ধরুন যারা একটু ইংলিশটা বলতে পারেন, একটু কম্পিউটারটা জানেন, এই সমস্ত, এদেরও তো একটা মানে 3-4 ধরনের মানে বেকারের রূপ ধারণ করেছিল রাজ্যে। তো সবারই অবস্থার চিন্তা করেই শিল্প স্থাপনের চিন্তা। বুদ্ধবাবু তার বিভিন্ন অ্যানাউন্সমেন্টে, ঘোষণায়, ভাষণেও তিনি বলেছেন যে
বড় শিল্প না হলে হয় না। কৃষিভিত্তিক দেশ আমাদের, এটা ঠিকই, কিন্তু বামপন সরকার যে জমিটা ভূমিহীনদের হাতে তুলে দিয়েছিলেন সেটা বেশি বেশি অনেকটা জমি ছিল না, অল্প জমি ছিল। সে একজন কোনো মহিলা বা পুরুষ গৃহকর্তা বা কর্ত্রীর হাতে সে জমির পাট্টা তুলে দিয়েছিলেন। এই 34 বছর তো দীর্ঘ সময়। এই সময়কালে তো সেই ঘরে জনসংখ্যা বেড়েছে, ওই টুকরো জমিতে আর কতজনের চলবে? তাছাড়া ওই প্রতি ঘরে লেখাপড়া হচ্ছে, শিক্ষিত বেকার তৈরি হয়ে গেছে। তারা কৃষি জমিতে যাওয়ার চাইতে চাকরি থেকে ইচ্ছা প্রকাশ করছে, অর্থাৎ শিল্পের প্রতি তাদের, শিল্প কলকারখানাতে গিয়ে কাজ কারবার করবে এইরকম একটা মানসিকতা তৈরি হয়েছে। এটা তো ভালো লক্ষণ। তো কথা হচ্ছে, তো সেই জায়গাটা বুঝেই তো এইসব শিল্প উদ্যোগীদের ডেকে আনা, নানা রকম চুক্তিবদ্ধ হয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় শিল্পোদ্যোগ গড়ে তোলা ইত্যাদি সমস্ত করেছিলেন। তো আমার বক্তব্য হচ্ছে, সেই যেখান থেকে তাড়িয়ে দেওয়া হলো, তাড়িয়ে দেওয়া হলো এক প্রকার, একটা সুন্দর সম্ভাবনাময় শিল্প সম্ভাবনাময় পরিবেশ যারা করতে চেয়েছিল তাদেরকে সরিয়ে দেওয়া হলো বা তাড়িয়ে দেওয়া হলো, মানুষকে ভুল বুঝিয়ে ইত্যাদি। ভুল বুঝিয়ে আমি বলবো, কারণ মানুষ সচেতনভাবে তলিয়ে অত ভাবে না। ফলত তারপরে ওই জায়গার থেকে হালটা ধরা উচিত ছিল। একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, এই কেরলে এই ব্যাপারটা আছে খুব ভালো। কেরলে দেখা যায় বোধহয় ভারতের মধ্যে ওই একটি মাত্র রাজ্যই বোধহয় এরকম, যেখানে সিপিএম সরকার কাজ ভালো করলেও তারা বেশি দিন সেই সরকারকে স্থায়ী রাখে না। তারা বিরোধী দল হিসাবে ওখানে কংগ্রেস আছে, তাদেরকে আবার নিয়ে আসে। লক্ষ্য করেছি, আপনারা লক্ষ্য করেছেন, দেখবেন বোধহয় গত বিধানসভাতে মানে করোনা এবং একটা বন্যা কেরল সরকার প্রচন্ডভাবে সুন্দরভাবে মোকাবিলা করেছিলেন। তার ফলে বোধহয় দ্বিতীয়বার রাজ্য সরকার এই মানে কেরল ইতিহাসে পরপর দুবার সিপিএম এর নেতৃত্বে বামপন সরকার, এলডিএফ সরকার প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু তাহলেও গত লোকসভায় কিন্তু রাজ্য সরকার হিসাবে কেরলে সিপিএম এর নেতৃত্বে এলডিএফ আছে, কিন্তু একটা সিট পেয়েছে। আবার এই উপনির্বাচন হলো, সেই কিছুদিন আগে প্রিয়াঙ্কা গান্ধী ওখান থেকে জিতে বেরোলেন। সিপিএম কোনো জয়লাভের ব্যাপার নেই, প্রবল প্রতিদ্বন্দ্বী ওখানে কংগ্রেস সিপিএম। আর ওখানকার মানুষ কিন্তু এরকমই করেন যে কাজ যেখানে যে সরকার ছেড়ে দিয়ে যাবে তারপর থেকে শুরু করতে হবে। কেরল নিয়ে কিন্তু কোনো বিতর্কিত কথাবার্তা শোনা যাবে না। তো সরকার পরিবর্তন যে তারা করছে, তারা বেশ মানে ডেভেলপমেন্ট চাই, পরিষ্কার কথা। আর যে ডেভেলপমেন্ট করছে সে যদি আবার ডেভেলপমেন্ট করতে গিয়ে যদি আবার একটু আইসি হয়ে পড়ে, তাকে রাখার দরকার নেই। তাহলে আর তার প্রতিদ্বন্দ্বী কেন? ওখানে যে রাজনীতি করতে যাক না কেন, যাকে রাজনীতি করতে হবে, যেটা বুঝি তাকে কিন্তু কাজ করতে হবে। পশ্চিমবঙ্গে কাজ করার সরকার বামপন সরকার ছিল, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তারপর থেকে যে কাজগুলো আমাদের পশ্চিমবঙ্গে হয়েছে সেটা মানুষের হাতে ক্রয় ক্ষমতা বাড়ানোর জন্য কিচ্ছু হয়নি। যেটা হয়েছে ওই মানে চোখে ঝলকানি দেওয়ার কাজ, রাস্তাঘাটগুলো আলোকিত করা, একটু ওই পিচ ঢেলে দেওয়া, ঢালাই করে দেওয়া রাস্তাঘাট, এই সমস্ত গলিগালাগুলো একটু ঢালাই করে দেওয়া, ঢালাই বা সিমেন্টিং করে এইসব করে দেওয়া ইত্যাদি। এখন কথা হচ্ছে, এইগুলো রাস্তাগুলোই তো ছিল না, মানুষ তো তলিয়ে ভাবে না, বহু জায়গায় রাস্তাই ছিল না। রাস্তাগুলো কে বের করলো? সেইটা তো আগের সরকার করে গেছে। তো এইবারে এসে রাস্তা তো আর বের করতে হচ্ছে না, রাস্তা বের করেছে, প্লাস সেখানে যে কাজ করেছে, যেখানে যতটা পেরেছে করেছে। তারপরে পরবর্তী করে উন্নয়ন তো একটা ধারাবাহিকতা, ফলে ওই স্বাভাবিকভাবে তাদের তো করতে হবে, কাজকর্ম করতে হবে, করেছে। কিন্তু সেগুলো কিন্তু দেখুন, মানুষের হাতে ক্রয় ক্ষমতা বাড়ানোর কোনো কাজ নয়। রাস্তা তৈরি করলাম, ধরুন একটা 6 লেন বিশিষ্ট একটা রাস্তা করলো, কেউ করেনি, পশ্চিমবঙ্গে হয়নি। আমি তবুও বলছি তর্কের খাতিরে, 6 লেন বিশিষ্ট একটা রাস্তা করা হলো, খুব ভালো কথা। হাঁটবেটাকে, ওই রাস্তা দিয়ে হাঁটবেটাকে, যারা রাস্তা তৈরি করলো তার রাস্তা তৈরি করে দিয়ে সেই যে রাস্তা থেকে নেমে চলে গেল,
মানে আমরা যেটা জানি যে ইমারত বানায় সে কিন্তু কাজের শেষে এসে বস্তিতেই ঢোকে, তার জীবনে কোনো ডেভেলপমেন্ট হয় না। ইমারতে যার পয়সা আছে সে ইমারতটা বানায়, আর যে বানালো যে মূল কারিগর, মিস্ত্রি ইত্যাদি ইত্যাদি বা কোনো শিল্পী যাই হোক, তারা ওই বস্তিতেই স্লাম এরিয়ায় বা অনুন্নত পরিবেশে তারা থাকে। এটা আমরা সবাই জানি, এই চিত্রটা রয়েছে। তো যাই হোক, তো এইবার এই যে মানুষের এই যে ক্ষোভটা হয়েছে এখন, সেই ক্ষোভটা কিন্তু দুটোর ক্ষোভ হয়েছে। একটা হচ্ছে মানে প্রত্যক্ষ ক্ষোভ হচ্ছে দুর্নীতি, মানুষ প্রচন্ড দুর্নীতিকে মানে দুর্নীতির বিরুদ্ধে তাদের মানসিকতা গঠন হয়েছে, মানে এত দুর্নীতি তারা দেখেনি। আর সবচেয়ে বড় কি, দুর্নীতি যারা করছে তারা আবার তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ 90 দিন রেখেও তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ কোর্টের কাছে জমা দিতে পারছে না তদন্তকারী সংস্থাগুলো। এতে মানুষের ক্ষোভ আরো বেড়েছে। হ্যাঁ, একদিকে দুর্নীতি হচ্ছে, আবার দুর্নীতি করে যারা নাকি ওই এতে যাদের জেলে ধরে নিয়ে যাচ্ছে বিভিন্ন তদন্তকারী সংস্থা, সিবিআই, ইডি ইত্যাদি ইত্যাদি, আবার তাদের জন্য আবার কোর্টে তারা সেই 90 দিনের পরে নিয়ম টিয়ম আছে 21 ধারায় যে জামিন দিতে হয়। জামিন পাওয়াটার সাংবিধানিক অধিকার, এটা বিকাশ ভট্টাচার্য যিনি বলেছেন, অনেকবার আমাদের বুঝিয়েছেন, আমরা বুঝেছি, আমি জেনেওছি। তো যাই হোক, চার্জশিট যদি গঠন করতে না পারে, অর্থাৎ যারা ধরে নিয়ে গেল তাদের বিরুদ্ধে 90 দিনের মধ্যে যদি তাদের অপরাধের কি অপরাধ সেই কথা বিচারকের সামনে উপস্থিত নাই করতে পারে, বিচারটা করবে কি দিয়ে? এইসব ছাড়া পেয়ে যাচ্ছে, মানুষের আরো খেপে যাচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে বিরোধী মানসিকতা তৈরি হয়েছে, সেই বিরোধী মানসিকতা হচ্ছে অর্থাৎ এই প্রবল দুর্নীতি পরায়ণদের সরাতে হবে। এটা কিন্তু পজিটিভ ধারণা নয়, এটা নেগেটিভ ধারণা আমি বলবো। দুর্নীতি পরায়ণরা সরে গেল ঠিকই, শিল্পটা আনবে কে? বেকারদের জন্য কাজের সংস্থান করবে কে? কাজে এই দুর্নীতি পরায়ণদের যেমন রুখতে হবে, নেগেটিভ এই কারণে বলছি, শুধু দুর্নীতি পরায়ণকে সরিয়ে দিলেই পরে সমস্যা সমাধান হবে না। কারণ চোরকে ঘৃণা নয়, চৌর্য বৃত্তিকে ঘৃণা করা উচিত, এটাই তো আমরা জানি সবাই ছোটবেলা থেকে। তো ঠিক আছে, চোরের বিরুদ্ধে রাগ করা চাইতে চৌর্য বৃত্তিটাকেও বন্ধ করতে হবে, আর পাশাপাশি শিল্প সংস্থানের চেষ্টা করতে হবে, অর্থাৎ কলকারখানা এখানে প্রতিষ্ঠা করতে হবে। কারা পারবে করতে পারবে কারা? এই জায়গাটা কিন্তু মানুষের ভাবনার মধ্যে আসছে না। কেন আসছে না জানি না। কারণটা হচ্ছে এই যে এখানে বহু মানুষকে দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসকে রুখতে পারে বিজেপি। কেন এই ধারণাটা আসছে আমি জানি না। রোখার ব্যাপারটা কি আছে? রোখাটা কি? প্রশাসন তো রুখবে, কি প্রশাসন নাকি মানুষ রুখবে? তো রোখারুখির ব্যাপারটা কি আছে? অপরাধীরা অপরাধ করছে, তাদের শাস্তি পেতে হবে, প্লাস রাজ্যে শিল্প কলকারখানা চাই। তো শিল্প কলকারখানা চাই এটা বললে তো বামপন্থী সরকার পরীক্ষিত, তারা তো ধাপে ধাপে রাজ্যটাকে একটা জায়গাতে আরেকটা জায়গায় উন্নত করে নিয়ে এসেছিলেন। তারা পরীক্ষিত, জোরকে অপপ্রচার করে জোর করে তাদেরকে সরানো হয়েছিল, যার জন্যই না পথে ঘাটে এখন শোনা যায় বাম আমল এর চেয়ে অনেক ভালো ছিল। তাহলে বাম আমল যদি ভালো থাকে, তাহলে বামেদের একটু ফিরিয়ে আনা একান্ত প্রয়োজন। তো কালকে 2025 1 জানুয়ারি শুরু হবে। আমি আজকে আগের দিন এই ভিডিওটা বা এই পোস্টটা আমি করছি আপনাদের কাছে। নতুন বছরের একটা শপথ আমাদের নেওয়া উচিত, সেটা হচ্ছে যে দুর্নীতি পরায়ণ মানে একেবারে নিচুতলা থেকে মানুষ দেখতে পাচ্ছে বলেই এই ক্ষোভটা এত উঠেছে, নিচু থেকে উঁচু পর্যন্ত। কথা হচ্ছে সেই মানুষগুলোকে সরানোর জন্য কাকে ডাকা হবে? শুধু ওই মানুষগুলোকে দুর্নীতি পরায়ণদের হরিয়ে গেলেই চলবে? কলকারখানা করতে হবে না? এক কথা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আজ পর্যন্ত যে দল, অর্থাৎ বিজেপির কথাই বলছি, যে দলটাকে মানুষ সামনে নিয়ে এসছে মানে তৃণমূল কংগ্রেস বা সরকারি দলের বিরুদ্ধে লড়বার জন্য, আদতে কি সেই দলটা পশ্চিমবঙ্গের মানুষের কথা ভাবছে?
যদি সেটা ভাবতো তাহলে পরে সিবিআই ইডি যে সমস্ত দুর্নীতি তদন্তগুলো করে যাচ্ছে, সেই 14 সাল থেকে আরম্ভ হয়েছিল সারদা নারদা নিয়ে, তো এখানকার রাজ্য বিজেপি নেতারা মানুষের চাহিদা তো বুঝতে পারছে, তা এগুলো তো প্রশাসনিকভাবেই তো ওই তদন্তকারী সংস্থাগুলোকে নির্দেশ জারি করে তারা তো মানুষের স্বার্থে এই কাজগুলো করাতে পারত। একটা অপরাধীকে যদি ঠিক মতো মানে যে ঘটনাতে ঘটুক না কেন, কোনো একটা অপরাধীকে যদি শাস্তি দেওয়া যেত, তাহলে অন্য অপরাধগুলো কিন্তু সংগঠিত হয় না। সাধারণতকে ঢিলা দেওয়ার জন্য, শীত ঘুমে পাঠিয়ে দেওয়ার জন্য কিন্তু পরবর্তীকালে গরু চুরি, কয়লা চুরি, পাথর চুরি, খাদান চুরি, বালি চুরি, শিক্ষা চুরি, সেখানে শিক্ষা চুরি এবং চাকরি চুরি, হ্যাঁ, তো সন্দেশকালী সব ঘটনা। একটা ক্ষেত্রেও কিন্তু অপরাধীকে শাস্তি দেওয়ার কোনো বন্দোবস্ত বিজেপির সরকারই তো রয়েছে দিল্লিতে, তারা তো সেটা করলো না। তো তারাও, বিজেপিও দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, বামেরাও দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, কংগ্রেসও দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে। এবার কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে যে কথা বলছে তারা বলতেই পারে, তাদের বলার যথেষ্ট কারণ আছে। কারণ দুর্নীতি যেভাবে এখন হচ্ছে সেরকম দুর্নীতি কংগ্রেসের আমলে কোনো, শীতল শঙ্করের আমলে এমন দুর্নীতি হয়নি। এখন মানে কি বলবো, এখন যে দুর্নীতিগুলো চলেছে না, মানে অদ্ভুত ভাবে সো পয়জন করা হচ্ছে। অনেক রকম দুর্নীতি, শুধু টাকা পয়সা না। আপনারা নিশ্চয়ই জানেন, স্কুলগুলোতে বহু স্কুল, 8,000 স্কুল বন্ধ। বহু স্কুলে, শহরাঞ্চলে কথা বলছি, স্কুলে স্টুডেন্ট কমে যাচ্ছে। একজন ক্লার্কের সাথে, দমদমের এক স্কুলের ক্লার্কের সাথে কথা হচ্ছিল, তাদের 1000 স্টুডেন্ট থেকে 400 স্টুডেন্ট এসে দাঁড়িয়েছে। তার মানে দেখুন শহরাঞ্চলে এই অবস্থা। যারা একটু বুঝতে পারছেন, একটু অর্থটর্থ আছে মোটামুটি, তারা বেসরকারি স্কুলে বাচ্চাদের দিচ্ছে, সরকারি স্কুলের প্রতি যাওয়ার ইচ্ছা প্রকাশ করছে না। কারণ সরকারি স্কুলে পঠন পদ্ধতি শিখে উঠেছে। আমি নিজে গৃহশিক্ষকতা করি। আমার এলাকাতে এই গত বছরই বোধহয় এক্সটেনশন হয়েছিল, গরমের ছুটিটা একটু বেশি হয়েছিল। আমি স্টুডেন্টকে যখন জিজ্ঞেস করলাম, স্টুডেন্টদের তোমাদের স্কুল কবে খুলছে বা কিছু, অধিকাংশের বক্তব্য ছিল টিভির দিকে তাকাতে বলেছে। হেডমাস্টার মিস্ট্রেস জবাব দিতে পারছেন না কবে স্কুল খুলবে। বুঝুন অবস্থা। মানে একটা স্কুল তাকেও তাকিয়ে থাকতে হয় ওই রাজ্য সরকারের সুপ্রিমোর দিকে, তিনি কবে বন্ধ করবেন, কবে খুলবেন, তারা বললে তবে খুলবে। এই জায়গায় পৌঁছেছে। তার মানে শিক্ষার মান বুঝতে পেরেছেন তো, কোথার থেকে কোথায় নিয়ে গেছে। তার মানে কোন স্তর থেকে, সমাজের কোন স্তর থেকে মানুষকে একেবারে হতবুদ্ধি করে দেওয়া, মানুষকে একেবারে শিক্ষাহীন করে তোলা, এবং কেন এরকম তোলা হচ্ছে, কেন করা হচ্ছে, সেটা সবাই বোঝা যাচ্ছে। তাই চক্রান্তটা মানুষের ভিতরে যে ঘোষণা জারি করে রাখা হয়েছে, সেটা অনেক দূর থেকে শুরু হয়েছে। এখন এই সমস্ত কাটিয়ে কুটিয়ে উঠে একটা সরকার প্রতিষ্ঠা করতে হবে পশ্চিমবঙ্গে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে পরীক্ষিত হচ্ছে বামফ্রন্ট। যে শিল্পটা ওই সরিয়ে দেওয়া হয়েছিল রাজ্য থেকে, সেই উদ্যোগী হতে পারে বামফ্রন্ট। এই প্রথম কথা। আরেকটি কথা বলে শেষ করব। এই কালকে 1 জানুয়ারি শপথ নেওয়ার দিন বলেই আমি মনে করি। 2025 শপথ নিতে হবে, 26-এ তো ভোট। এবং আরেকটি কথা যেটা বলবো, যে শুধু পরীক্ষিতই নয়, বামফ্রন্ট সরকার কিন্তু ধাপে ধাপে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যতের কথাটা বলতে পেরেছিল। যদি কৃষিতে ডেভেলপমেন্ট না করতে পারত, তাহলে পরে একথা কেউ বলতে পারত না কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। কৃষিতে পশ্চিমবঙ্গ ধান, আলুতে শুধু সেকেন্ড পজিশন ছিল, ধান, মাছ, আম, আনারস, লিচু, ফলের দিকে কয়টা, এবং সবজি, এই সব কিছুতে প্রথম সারিতে ছিল। শুধু আলুতে ছিল সেকেন্ড পজিশন। বামফ্রন্ট সরকার কৃতিত্ব বলা যায়, যেভাবে উৎসাহিত করে তুলেছিল ওই কৃষকদের।
তো যাই হোক, মানুষের হাতে আর্থিক ক্ষমতা এসেছিল, ক্রয় ক্ষমতা এসেছিল অনেকটাই, আনার ব্যবস্থা বামপন্থী সরকার করতে পেরেছিল। এবং তারপরে শিক্ষাকে অবৈতনিক করা, যার ফলে প্রচুর ছেলে মেয়ে পড়াশোনা করতে পেরেছে। এবং সবচেয়ে বড় কথা, রেকর্ডে দেখা যাচ্ছে যে 1977 সালে যখন বামপন্থী সরকার প্রতিষ্ঠা হলো পশ্চিমবঙ্গে, তখন শিক্ষার যে মানে মাধ্যমিক পরীক্ষার্থী ছিল 2 লক্ষের কম, 2.25 লক্ষ। আর 2007 সালের হিসাবে সেটা প্রায় 1 লক্ষের কাছাকাছি পৌঁছে গেছে। সেই অনুপাতে হিসাব করলে বামপন্থী সরকার চলে যাওয়ার সময় রেকর্ডটা আমার কাছে নেই 2011 সালে, তারপরে 24 সালে। তাই সেই রেকর্ডটা শিক্ষার ক্ষেত্রে কোথায় যাওয়া উচিত ছিল। আর 1 নম্বর কথা, আর একটা কথা দেখুন, এ তো এই পরিসংখ্যানটা নেই বলে আমি এই মুহূর্তে বলতে পারছি না। 4 লক্ষ পরীক্ষার্থী 2024-এ বসেনি পরীক্ষা দিতে মাধ্যমিক, কারণ তার মধ্যে 2 লক্ষ রেজিস্ট্রেশন করেনি ক্লাস 9-এ মাধ্যমিকের জন্য, আর রেজিস্ট্রেশন করার পরেও 2 লক্ষ ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা 2024-এ বসেইনি। তার মানে কি অবস্থা চলেছে। তাই সামগ্রিক চিন্তা ভাবনার দিক দিয়ে নিয়েই এই আমার আজকে পোস্ট, একটি শপথ নয় পোস্ট। আমি ওপেন প্ল্যাটফর্মে ওপেনভাবেই বলি কথা, তাই আপনাদের কাছে বলছি, আবেদন রাখছি যে দুর্নীতিকে রুখতে গিয়ে মানুষ তার দুর্নীতি মানে সরকারকে দুর্নীতির জন্য আমরা ভোট দিয়ে বরখাস্ত করতে পারি। তার জন্য আমরা এমন রাজনৈতিক দলের হাতে আমরা বা রাজনৈতিক গোষ্ঠীতে ক্ষমতা আনতে হবে যারা একই সাথে দুর্নীতিকে দমন করবেন এবং বেকার সমস্যা দূরীকরণে ব্যবস্থা নেবেন, শিল্প কলকারখানা করতে পারবেন। ঠিক যেখানটায় বামপন্থী সরকার ছেড়েছিল ঠিক সেখান থেকে তারা ধরতে পারবেন। এবং প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য তিনি তার মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পরও কিন্তু এই কথা ঘোষণা করেছেন যে আমরাই তো করেছিলাম, আমরাই পারবো, আমরা আবার করব, আমরা ওই পথেই যাব। এই যে জোর দিয়ে কথা বলা, তার মানে হচ্ছে তিনি জানতেন ভালো, বুঝতেনও ভালো, এটা ভালো করে বুঝতেন যে আমি যেটা করছি বা আমরা যেটা করতে চলেছি সেটা মানুষের মঙ্গলের জন্য। তা না হলে হেরে যাওয়ার পরেও মানুষ নির্বাচনে দাঁড়িয়ে জোর গলায় যা করেছিলাম সেটাই করব, সেই পথেই হাঁটবো, এরকম জোর দিয়ে কথা বলতে পারতেন না। এই বলেই আমি আমার আজকের একটা শপথ, আপনারা চেষ্টা করবেন, সবাই ভাববেন বিষয়টা নিয়ে যে সরকার বিরোধী মানসিকতা যেটা গঠন হয়েছে সেটা যেন ঠিক জায়গায় প্রয়োগ হয়, যেন আবার ওই 5 বছরের জন্য আমাদের একই নরক যন্ত্রণা ভোগ করতে না হয়। নমস্কার। এই সিঙ্গুরে এতদিনে কি হতো, বিশাল কারখানা মাথা দাঁড়াতো, বিশাল কারখানা, একসঙ্গে যন্ত্রাংশের কারখানা, অ্যান্সিলিয়ারি থেকে বলে সিঙ্গুরের চেহারা পাল্টে যেত, হুগলি জেলার চেহারা পাল্টে যেত। আমরা একটু করেছিল, আমরা আবার পারবো, আমরা ওই পথেই যাবো। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান। নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।